আমি একটা প্রশ্ন করতে চাই, নিম্নকক্ষের পিআর এর প্রশ্ন তো কোনো আলাপেই ছিল না, আপনারা এটা ইনভেন্ট করলেন, বিভিন্ন জায়গায় বলতে থাকলেন, এটা নিয়ে কোনো একটা আন্দোলন করবেন, আমি তো শিশিমণির কাছে জানতে চাই কেন মানে হঠাৎ করে এই নিম্নকক্ষের পিআরটা কেন আসলো? বিএনপি বরাবরই পাগল ছাগলদেরকে লালন পালন করে হাতির মতন মোটা করে পরে বিএনপির মধ্যে একটা লাথি মারে। আজকে ফসু পাগলা বলেছে আমি যদি দল করি তাহলে বিএনপির চাইতে বড় রাজনৈতিক দল হবে। আমি তো দল করলে বিএনপির চেয়ে বড় দল হইব, আমি করব। আপনারা সেই মাসুদ কামালের আদর্শ আর জাহেদুর রহমানের আদর্শ নিয়ে বিএনপি চালালে জিয়াউর রহমান কবর থেকে আপনাদেরকে অভিশাপ দিবেন। কারণ জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই ধরনের বামপন্থী এবং নাস্তিকদেরকে কখনোই পছন্দ করেননি। দ্যাট ইজ দ্য বটম লাইন। উনি কে ছিলেন এটা আমাদের আলেম। আসসালামু আলাইকুম। শেখ হাসিনা সরকার, আওয়ামী লীগ সরকার পালিয়ে যাওয়ার পর বর্তমানে ক্ষমতা আছেন নোবেলজয়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এই নোবেলজয়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে যেসব চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে তার মধ্যে থেকে আমি আপনাদেরকে এমন কিছু বাছাই করা ভিডিও ফুটেজ দেখাবো যা দেখলে আপনারা সত্যি রীতিমতো অবাক হয়ে যাবেন। তাই বলছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন, তাহলে সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। ভিডিওতে চলে যাবো তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলের দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিতে ভুলবেন না। তো চলুন আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও ফুটেজগুলো আমরা প্রমাণ সহকারে ধারাবাহিকভাবে দেখে আসি। আমি একটা প্রশ্ন করতে চাই, নিম্নকক্ষের পিআর এর প্রশ্ন তো কোনো আলাপেই ছিল না, আপনারা এটা ইনভেন্ট করলেন, বিভিন্ন জায়গায় বলতে থাকলেন, এটা নিয়ে কোনো একটা আন্দোলন করবেন, আমি তো শিশিমণির কাছে জানতে চাই কেন মানে হঠাৎ করে এই নিম্নকক্ষের পিআরটা কেন আসলো? জি আমি জবাব দিচ্ছি। জি, আপনি দেখেন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের প্রস্তাব কিন্তু প্রথম বিএনপি তুলেছিল। ঐকমত্য কমিশনে যখন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের প্রস্তাব উঠেছে তখন ঐকমত্য কমিশন বলল একটা উচ্চ কক্ষ হবে যার সদস্য সংখ্যা হবে 105 জন, আর একটা নিম্ন কক্ষ হবে। উচ্চ কক্ষ হবে পিআর সিস্টেম আর নিম্ন কক্ষ হবে আগের মতোই। তো সেখানে উচ্চ কক্ষ যখন পিআর সিস্টেমের কথা আসলো তখন বিএনপি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে এগ্রি করলো, কিন্তু উচ্চ কক্ষে যখন পিআর এর প্রশ্ন আসলো তারা তার নোট অফ ডিসেন্ট দিল। তারা বললো উচ্চ কক্ষেও তারা এই পিআর সিস্টেম মানতে রাজি না। সকলেই একমত হলো এক্সেপ্ট বিএনপি উচ্চ কক্ষের পিআর সিস্টেম নিয়ে। দেখুন যে উচ্চ কক্ষ নিম্ন কক্ষের প্রস্তাব তারা দিয়েছে সেখান থেকেই তারা পিআর সিস্টেমে আর যেতে চায় না, অথচ ঐকমত্য কমিশন রুলিং দিয়ে দিল। রুলিং দিয়ে বললো যে 105 জনের মধ্যে 100 জন হবেন পিআর সিস্টেমে আর 5 জন প্রেসিডেন্ট অ্যাপয়েন্টমেন্ট দিবেন। আমরা সকলে এগ্রি করে গেলাম। আমি কেন বলছি বিএনপি নেগেটিভ রাজনীতি করছে, সেই এগ্রিমেন্ট থেকেও কিন্তু বিএনপি সরে গেছে। আরেকটা ইন্টারেস্টিং বিষয় এখানে দেখেন, এগেইনস্ট দ্য গভর্নমেন্ট। আমি বিএনপির ব্যাপারটা বুঝতে পারি, অ্যাডভোকেট শিশিমণির, অ্যাডভোকেট শিশিমণি, আমি বিএনপির ব্যাপারটা বুঝতে পারি। আপনি তো আমাকে জামাতে ইসলামের ব্যাপারটা বুঝায় বলেন তো। জামাতে ইসলামী কিন্তু নিম্নকক্ষে পিআর এর কথা বলে নাই। এখন বিএনপি যেহেতু উচ্চকক্ষে পিআর এর ব্যাপারে একটু তালবাহানা করলো, সেজন্য আপনি নিম্নকক্ষেও পিআর চাইতে শুরু করলেন এবং এইটারও সব আলোচনার মধ্যে নিয়ে আসতে থাকলেন। এটা কারণ উচ্চকক্ষের পিআর এর ব্যাপারে শুধু তালবাহানা করে নাই, এখানে মূল ইস্যু কিন্তু মহিউদ্দিন ভাই ভিন্ন। কি সেটা? জুলাই সনদটা নিশ্চয়ই আপনি পড়েছেন, শেষ আপডেটেডটা। জি, পড়লে দেখবেন এখানে যে কয়টা পয়েন্টে একমত হয়েছে তার মধ্যে একটা ছিল 10 বছরের বেশি কেউ প্রাইম মিনিস্টার হতে পারবে না। হ্যাঁ, আরেকটা ছিল হলো যিনি দলের প্রধান হবেন তিনি হাউসের প্রাইম মিনিস্টার হতে পারবেন না। তারপরে একটা ছিল উচ্চকক্ষ নিম্ন কক্ষ হবে, উচ্চকক্ষে পিআর হবে, নিম্ন কক্ষে পিআর হবে না। তার মধ্যে একটা ছিল ডেপুটি স্পিকার হবে বিরোধী দল থেকে। আর বিএনপির মধ্যে কোনটা মানে নাই? বিএনপির মধ্যে কোনটা মানে নাই? বিএনপির মধ্যে কোনটা মানতেছে? দেখুন একটাও তারা এখন ইমপ্লিমেন্ট করতে চায়। তারা বলে যে এইভাবে তারা নতুন নির্বাচন হবে, পার্লামেন্ট হবে, এই নির্বাচন আগে এটা ইমপ্লিমেন্ট কেমনে করবে অ্যাডভোকেট শিশিমণি? এই নির্বাচন আগে এটা ইমপ্লিমেন্ট করবে কেমনে? আপনি আমারে বলেন না, এটা মাঠে বলা সহজ। এই নির্বাচন আগে এটা কেমনে করবে? আপনি কিন্তু আপনার 100 বক্তৃতা আমি শুনি, সেটার মধ্যে আপনি বলেন আমি জানুয়ারি মাসে ইলেকশন চাই। জানুয়ারিতে না, 2028 এর জানুয়ারিতে ইলেকশন করলো, আর একটা ইমপ্লিমেন্ট করলো আপনি করতে পারবেন। আপনি আমার টাইমলাইন দেখান সব করে। আমি আপনাকে টাইমলাইন দিয়ে দিচ্ছি, প্লিজ নোট মাই টাইমলাইন। হ্যাঁ, আমি নোট করতেছি। যেভাবে please note down. I request you to note down as a senior brother. I request you to note down. I'm noting down. I'm following your suit. First point, ঐকমত্য কমিশনের ইমপ্লিমেন্টেশনের বৈঠকে 6টা প্রস্তাব উপস্থাপন করা হয়েছে। সর্বশেষ সেখানে প্রধান উপদেষ্টাও হাজির ছিলেন। ফার্স্ট প্রস্তাব ছিল, যেদিন আমাদের সঙ্গে প্রথম ঐকমত্য কমিশন ইন্ডিভিজুয়ালি আলাপ করে, সেপারেট পলিটিক্যাল পার্টির সঙ্গে প্রথম কথা বলে, এটি আজ থেকে প্রায় 7 মাস আগে, সেইখানে তারা 6টা অপশন দিয়েছিলেন যে এই ইমপ্লিমেন্টেশনটা হবে নির্বাচনের আগে রেফারেন্ডামের মাধ্যমে, অথবা হবে একটি বিশেষ সাংবিধানিক আদেশ জারি করে, অথবা হবে একটি প্রক্লেমেশনের মাধ্যমে, অথবা হবে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠনের মাধ্যমে, অথবা হবে নতুন সংসদ আসার পরে সংসদের মাধ্যমে।
এই 6টা প্রপোজাল নিয়ে আলাপ করে সর্বশেষ এই 6টার মধ্যে কে কোনটার পক্ষে আছেন আমাদেরকে প্রস্তাব পাঠানো হয়, আমরা জবাব দিই। আমরা বলেছি যেহেতু যে জিনিসগুলোতে আমরা এগ্রি করলাম, এখানে বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন চেঞ্জ করার মতো কিছু প্রপোজাল আছে, আমরা এগ্রি করেছি। সেই জন্য আমরা বলেছিলাম বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন, সংবিধান অ্যামেন্ড করে পরিবর্তন করা যায় না। এটা করার দুটো রাস্তা আছে, তার মধ্যে প্রধানতম গুরুত্বপূর্ণ রাস্তা হলো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠন করে যখন এটা করা হয় তখন বেসিক স্ট্রাকচার ক্যান বি অল্টার্ড। একটা প্রপোজাল আছে ওখানে যে হাইকোর্টের 6টা বিভাগ আবার বিভাগে চলে যাবে। আপনি জানেন হাইকোর্টের 6টা বিভাগ হয়েছিল, 8th অ্যামেন্ডমেন্ট মামলায় সেটা আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার হয়েছে। ঐকমত্য কমিশনে ডিক্লেয়ার করা হয়েছে ডিসেন্ট্রালাইজেশন অফ হায়ার জুডিশিয়ারি, যেখানে 6টা আবার নিজ নিজ বিভাগে চলে অ্যাডভোকেট যাবে। শিশির মনির, এই ব্যাপারগুলো আমি মোটামুটি জানি। এখন ঘটনা হইতেছে যে আপনি 6টা প্রস্তাব দিচ্ছেন, সেই 6টা প্রস্তাবের মধ্যে বিশেষ সাংবিধানিক একটা জিনিস আছে যে বিশেষ সাংবিধানিক পরিবর্তন আপনি এটা করবেন কিনা। আপনি এখন তো একটা গণঅভ্যুত্থান হয়ে যাওয়ার পরে এই সংবিধানের মাধ্যমে উপদেষ্টারা আছে না 106 এর মাধ্যমে আছে, এগুলি নিয়ে তর্ক করে তো তর্কের শেষ নাই। এখন ঘটনা হইতেছে যদি আমরা একটা ইলেকশন চাই, আপনারা কি এই দাবি করতেছেন যে প্রথমে একটা গণপরিষদ নির্বাচন কইরা তারপরে সংবিধানটা নতুন করে রাইখা নতুন করে আইনা তারপরে আবার একটা ইলেকশন করতে? এইটাই আমি বুঝতেছি। কিন্তু আমার কথা হইলো আপনারা যদি আসলে মানে বা একটা রেফারেন্ডাম দিয়া ওইটার মধ্যে হা না ভোটের মধ্যে কে জিতলো কে হারলো এটা কইরা আপনারা এটা চাইতেছেন যে আপনারা হয় গণপরিষদ নির্বাচন করবেন নাহলে রেফারেন্ডাম করবেন। আমার কথা হইলো যে ভাই এইটা একটা জাতীয় সংসদ নির্বাচন দেন, জামাতে ইসলামী বিএনপি তারা তাদের জনগণের রায় প্রত্যক্ষভাবে পরীক্ষা করুক। এটা আমি আপনি সবাই জানি যে গণভোটের মাধ্যমে আসলে প্রত্যক্ষ পরোক্ষভাবে রায় পরীক্ষা করা যায় না। আপনারা ক্ষমতা আসেন, আপনারা এগুলো ইমপ্লিমেন্ট করেন। বিএনপি তো এইটাই কইতেছে যে আপনারা তো ক্ষমতা আসবেন, ক্ষমতা এসে এগুলো ইমপ্লিমেন্ট করেন, অসুবিধাটা কি? আপনারা কিন্তু বিএনপির উপরে এটা চাপাইতেছেন এইটা বইলা যে বিএনপি ক্ষমতা আসলে এটা করবে না। জবাব দেওয়ার সুযোগ দেন। জি বলেন। জবাব দেওয়ার সুযোগ দেন। জি বলেন। দেখুন গণ অভ্যুত্থানে কি ঘটেছে। বিএনপি তো মার্শাল লদের সংবিধান পরিবর্তন করে নাই। মার্শাল ল প্রক্লামেশন নাম্বার 1 1977 এর মাধ্যমে বিএনপি সংবিধান পরিবর্তন করে নাই, সংবিধানের মূলনীতি পরিবর্তন করে নাই, অ্যাবসলিউট ফেইথ ইন ট্রাস্ট ইন দ্য অলমাইটি আল্লাহ যোগ করে নাই, মিনিং সোশ্যাল ইকোনমিক জাস্টিস যোগ করে নাই। কোথায় করেছিল সেটা? কোন পার্লামেন্টে? আজকে কেন এই কথা বলছেন? কারণ তারা গণ অভ্যুত্থানের যে শক্তি, এই শক্তিকে তারা ঐতিহাসিকভাবে সাংবিধানিকীকরণ করতে চান না। এখানেই তাদের রাজনীতি। আমি সেটাকেই বলছি ভুল রাজনীতি। 106 এর আপনি বিশ্বাস করেন এটা? 106 এর গভর্নমেন্ট, এটা 106 এর গভর্নমেন্ট যদি হয়, দেখেন তো বাংলাদেশের সংবিধানে প্রধান উপদেষ্টার শপথ বলতে কিছু আছে কিনা? না 106 দিয়ে এটা সুপ্রিম কোর্ট রেটিফাই করছে। আমি একটু পর্যন্ত মাইনা নিব, আমি উকিলি তর্কে যাব না। আমি বলবো চিফ জাস্টিস এবং তার ব্রাদাররা বৈশা বলছে যে এটা পারে, আমি ধরে নিছি এটা পারে। কারণ সকল কিছুই তো পারসেপশন, আমাকে এটা ধৈর্য নিতে হয়েছে যে এটা পারে। এখন সংবিধানে নাই প্রধান উপদেষ্টা, এখন আমার কাছে আমি এখন প্রধান উপদেষ্টা বসাবো, আমি এখন চিফ জাস্টিসের কাছে গেছি, ও আর ওর ব্রাদাররা মিলে কইছে তুমি এটা পারো, এখন আমি ওটারও কোশ্চেন করবো, কই গিয়ে ঠিকমু তারপরে গিয়ে আমি? এটাই তো ভুল রাজনীতি। এই ভুল রাজনীতিকেই তো বিএনপি নিয়ে গেছে দেশকে। এই বই 106 কে করার ক্ষেত্রে তারাই তো অ্যাডভাইস করেছে। যদি তারা এখন কেন সেটা রেকটিফাই করতে চায় না? এখন কেন গণ অভ্যুত্থানের এই গভর্নমেন্টের মূল শক্তি তো পিপলস উইল কে তারা রিকগনাইজ করতে চাচ্ছে না? ভাই বলেন এই যে 2026 সালে আমার একটু সুযোগ 12 ফেব্রুয়ারি আপনি শেষ করলে আমি একটু কই, আপনি সুযোগ দিলে আমি একটু কই। আপনি যে 2026 সালের 12 ফেব্রুয়ারি নির্বাচনের কথা বলা হচ্ছে, 2026 সালের 12 ফেব্রুয়ারি নির্বাচনের আইন কোথায় পেল তারা? আমি আপনার আইন দেখাই, দাঁড়ান। আপনার তো আমার আসলে আমি আপনার আইন দেখাই, আমি আপনার বলি। আপনি মার্শাল লর উদাহরণ দিলেন, 1977 সালের প্রক্লেমেশনের কথা আপনি কইলেন। বাংলাদেশে যদি এখন একটা মার্শাল ল হইতো যেখানে কনস্টিটিউশন সাসপেন্ড করা যায়, কনস্টিটিউশন সাসপেন্ড রাখা যায়, তারপরে যেমন ইচ্ছা এটাকে আমি পরিবর্তন করে পরে ভূতাপেক্ষ আমি এটা চেঞ্জ করতে পারি, সেইটা কিন্তু হয়তো আরেকটা সিনারিও। এখন বাংলাদেশে কিন্তু আসলে মার্শাল ল বা যেই লতে আমি আমার সংবিধান সাসপেন্ডেড রাখছি, ওইটা কিন্তু আমি করি নাই। কেন করি না? এটা জামাত ইসলামের দোষ নাকি বিএনপির দোষ নাকি ইউনূস সাহেবের দোষ নাকি ওয়াকার সাহেবের দোষ? এটা ইতিহাস ঠিক করবে পরে। আমি জানি না এটা কার দোষ বা গুণ না ফরহাদ মজার ভাইয়ের দোষ। আমি যেটা বলছি সেটা আমি বলেন। এখন আপনি তো কনস্টিটিউশন সাসপেন্ডেড রাখেন নাই ভাই। এখন আপনি যখন কনস্টিটিউশন সাসপেন্ডেড রাখেন নাই, আপনার যখন একটা মার্শাল ল নাই, আপনি প্রতিদিনের কাজকর্ম আপনি কি দিয়া চলবেন? আপনি যে আমার নামে মামলা করবেন আমি আপনার খুন করছি, এটা আপনি কি দিয়া করবেন? আপনার যদি এখন সংবিধান 1 মিনিটের জন্য সাসপেন্ডেড থাকে, কি করবেন আপনি আমাকে বলেন? আপনাকে তো একটা ভান কইরেই যাইতে হবে যে না আমার একটা সংবিধান আছে। তাহলে আপনাকে শুনেন, তাহলে আমার প্রশ্নের আনসার শুনেন, বলেন। তাহলে আপনি আমাদের কনস্টিটিউশনাল জার্নির পার্টগুলো সম্পর্কে আমি ধরে নিচ্ছি
আপনি 100% ওয়াকিবহাল। at least আপনি বাংলাদেশের 90% সংবিধানের ওয়াকিবহাল। 153টা অনুচ্ছেদ, at least 90% ওয়াকিবহাল। আমি ধরে নিচ্ছি 100% because আমি you are my 90% senior brother happen to be the legal career. 153 কনস্টিটিউশনাল প্রভিশনের মধ্যে একটু কনস্টিটিউশনটা খুলে একবার বসেন, আমরা বারবার বসেছি। 57টা অনুচ্ছেদ ইতিমধ্যে অ্যাব্রোগেটেড হয়ে গেছে বাই ওয়ে অফ অ্যাকশন of the state and by the mass movement. জনগণের পাওয়ারকে রিকগনাইজ করা ছাড়া আগামীতে বিএনপি কেন সকল রাজনৈতিক দলের সামনে জনগণের কনস্টিটিউয়েন্ট পাওয়ারকে রিকগনাইজ করা ছাড়া বাকি যত আর্গুমেন্ট করা হবে সবই গুজামিলের আর্গুমেন্ট। যদি এই গুজামিলটা রেখে সামনের দিকে অগ্রসর করা হয়, আমাদের কনসার্নটা দেখেন ভাই, আমাদের কনসার্নটা নট টু ক্রিয়েট এনি অবস্টাকল ইন হোল্ডিং জেনারেল ইলেকশনস। আমাদের কনসার্ন হলো আমরা জানুয়ারিতে নির্বাচন চাই, আমরা ডিসেম্বরে নির্বাচন চাই, আমরা ফেব্রুয়ারি 12 তারিখে নির্বাচন চাই। আমরা 48 ঘন্টার ভিতরে এই কমপ্লেক্সিটি দূর করে ফেলা সম্ভব। এই কমপ্লেক্সিটি আগামী 72 ঘন্টার ভিতরে দূর করে ফেলা সম্ভব। 72 ঘন্টার ভিতরে দূর করেন, এটা কি বলেন তো, এটা প্রবলেম সলভ, লেটস প্রসিড ফার্দার। হোয়ার ইজ দি প্রবলেম? ফার্দার প্রসিড বলতে যে মানে আমরা কি এখন কনস্টিটিউশনটাকে উইথেল রাখবো, কি করব এখন? কিছুই করবেন না, আপনি কনস্টিটিউশনের অতীতে যা করেছেন তাই করবেন। আপনি সফার প্র্যাকটিকেবল জুলাই সনদের যে কয়টা বিধানের সঙ্গে সংবিধান সাংঘর্ষিক আছে, এই কয়টা বিধানের উপর জুলাই সনদকে সুপ্রিমেসি দিবেন, দ্যাট ইজ ডান। This is the way we have done it earlier. এটা তো অলরেডি আপনি বলছেন 57টা অনুচ্ছেদ অলরেডি লঙ্ঘিত হয়ে গেছে। এই 57টা অনুচ্ছেদ আপনি কিছু করেন আর না করেন, এখন যদি আপনি চুপ করে বসেও থাকেন, আপনাকে এটা রেটিফাই করতে হবে। কিন্তু আসলে না করলে আপনার ঝামেলা আছে, আজকে না হোক 20 বছর 25 বছর 30 বছর পর আপনার ঝামেলা আছে। আপনি তো এটা করবেনই, কিন্তু এইটা করার ক্ষেত্রে কোন ওয়েতে এটা করা হবে, কেমনে এইটার মধ্যে থেকে এটা করবে। বিএনপিও কিন্তু বড় ঝামেলায় পড়বে, বিএনপি কিন্তু সুখে থাকবে তা না, সবাই ঝামেলায় পড়বো আমরা। মানে এই 57 অনুচ্ছেদের মধ্যে সবাই ঝামেলায় পড়বে। আমি এই জন্য বলছিলাম ভাই, আমি এই জন্য বলছিলাম যে নেগেটিভ রাজনীতি থেকে বের হয়ে আসলে যে 2-3 ওয়ের কথা বলা হচ্ছিল, একটা ছিল রেফারেন্ডাম আর একটা ছিল স্পেশাল কনস্টিটিউশনাল আদেশ। এর মাধ্যমে সবাই ঐক্যমত্য হয়ে এটা যা হয়ে গেলে would have been solved within 48 hours. আমি কিন্তু অ্যাডভোকেট মনির আপনার সঙ্গে আমার আসলে আলাদা করে বসতে হবে। আমি কিন্তু বুঝতেছি না আর্গুমেন্টটা কথা, কারণ বিএনপিও তো এটা নিয়ে ঝামেলায় পড়বে, বিএনপিকে এটা রেটিফাই করতেই হবে। বিএনপি তো এটা নিয়ে বসে থাকতে পারবে না। সংবিধানের মধ্যে একই পৃষ্ঠায় আমিও মনে করি 57টা অনুচ্ছেদের 57টা এবং ভয়ঙ্কর ভয়ঙ্কর অনুচ্ছেদ, মানে শেখ হাসিনা শেষ দিকে যে সংবিধানটা এমন জায়গায় নিয়ে গেছে, এর জন্য এক একজনের 7 বার 8 বার করে ফাঁসি হবে। এখন এই জায়গাগুলি তো সবগুলি ঠিক করতে হবে। বিএনপি তো এটা দ্বিমত করে নাই ভাই, আপনি কোথায় দ্বিমত পাই না? আমি তো পাই নাই দ্বিমত করছে তো, দ্বিমত তো করছেন। সর্বশেষে ওই দিন দেখলাম হঠাৎ করে বলতেছেন ঠিক আছে সনদের প্রাধান্য দেওয়া যাবে কি যাবে না, এই ব্যাপারে আমরা আরেকটা 106 প্রেসিডেন্টের মাধ্যমে আমরা মাননীয় প্রধান বিচারপতির কাছে আরেকটা অ্যাডভাইজারি অপিনিয়ন পাঠাই। আবার মাথায় বিএনপির আর্গুমেন্ট হলো উই আর উইদিন দি কনস্টিটিউশন, কিন্তু কনস্টিটিউশন যে অ্যাব্রোগেট হয়ে গেছে, কনস্টিটিউশন যে ইতোমধ্যে 57টা, এটা কি তাদের জন্য ডেঞ্জার না? সেইটা তো সকলের জন্য ডেঞ্জার। সেটা তো আমরা রেট্রোস্পেক্টিভ ঠিক করে নিব, সেটা তো আমরা রেট্রোস্পেক্টিভ সেটা। তো সম্মানিত দর্শক, আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিও পড়ে মনোযোগ সহকারে দেখেছেন। আওয়ামী লীগ সরকার পালিয়ে যাওয়ার পর নোবেল যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকলেন, আজকে কি হয়েছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনাদের একটি গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করবেন। চলুন আমরা এরই বিষয়ে আরো একটি ভিডিও ফুটেজ প্রমাণ সহকারে দেখে আসি। আপনারা সেই মাসুদ কামালের আদর্শ আর জাহেদুর রহমানের আদর্শ নিয়ে বিএনপি চালালে জিয়াউর রহমান খবর থেকে আপনাদেরকে অভিশাপ দিবেন। কারণ জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই ধরনের বামপন্থী এবং নাস্তিকদেরকে কখনোই পছন্দ করেননি। দ্যাট ইজ দ্য বটম লাইন। উনি কে ছিলেন এটা আমাদের আলেম সমাজ যারা জানে, উনি কে ছিলেন আমাদের পূর্বপুরুষ যারা আছে তারা জানে। সততার আদর্শ বাংলাদেশের ইতিহাসে নয়, পৃথিবীর ইতিহাসে অন্যতম সৎ একজন রাষ্ট্রপ্রধান ছিলেন ভদ্রলোক। এই ভদ্রলোক এবং দেশপ্রেম ছিলেন। এই ভদ্রলোকের দলের অবস্থা আজকে ছাদাবাজ পার্টি মানুষ বলে, এবং ছাত্র দলের নাম নিলে মানুষ সিসি দিচ্ছে। এটা কিভাবে সম্ভব? আপনাদের ব্যর্থতা ডাকার চেষ্টা না করে আপনারা ব্লেম গেমে আছেন। আমি আবার বলছি, ব্লেম গেম দিয়ে পার পাবেন না। কিন্তু 2025 people are so aware and people have serious consciousness about everything. They're watching everything. They are serious আপনার এই কি বলে observer. They are the observers. They're watching everything. এভাবে পারবেন না আপনারা, এভাবে পারবেন না আপনারা। ডাকসু নির্বাচন সব শেষ করে দিয়েছে, ওলট পালট করে দিয়েছে। এখন এই ডাকসু নির্বাচনে যদি হারেন, তাহলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কি ছাত্রদল জিততে পারবে? ইট ইজ ইম্পসিবল। রাজশাহী বিশ্ববিদ্যালয় কি চট্টগ্রাম ছাত্রদল জিততে পারবে? ইট ইজ ইম্পসিবল। তাহলে আপনারা কি বলছেন? আপনারা বলছেন এখন সবকিছু থেকে বর্জন করবেন। বর্জনই কি জিততে না পারলেই বর্জন? এই যদি হয় সমস্যার সমাধান, তাহলে আমি আবার বলছি, very bad days ahead of you ladies and gentlemen, very bad days.
এখন বরং আমি বলছি কিভাবে ভুল থেকে উত্তরণ করা যায়। ছাত্রদল অবশ্যই পারবে নিজেকে আবার ঘুরে দাঁড়াতে, সবকিছু আমি বারবার বলছি। তবে মাসুদ কামালার ওই ভ্রান্ত ধারণার নিকৃষ্ট প্রাণীগুলার বক্তব্য নিয়ে যদি বিএনপি পরিচালিত হয়, সেই বিএনপির ধ্বংস অনিবার্য। ভুল থেকে শিক্ষা নিতে হবে, আপনার ফেইলিয়রকে গ্রহণ করে এগিয়ে যেতে হবে। এখনো মাঠে ঘাটে বিএনপির লক্ষ লক্ষ কোটি কোটি আপনার ভোটার এবং কর্মীরা আছে, অ্যাক্টিভ আছে। সম্ভব এটাকে জাগিয়ে তোলা কোনো কিছু দিয়েই, আমি আবারও বলছি। কিন্তু মনে রাখবেন, বর্জন করে আর শুধুমাত্র মিথ্যা তথ্য এবং মিথ্যা প্রপাগান্ডা পরিচালনা করে আর পার পাওয়া যাবে না। এটা আওয়ামী লীগ চেষ্টা করে ধ্বংস হয়ে, শেখ হাসিনা তার 14 বংশ নিয়ে ধ্বংস হয়ে চলে গেছে আরেক দেশে। দ্যাট ইজ দ্য বটম লাইন। এবং বিএনপি কোথায় যাবে? কোন দেশ আছে বিএনপির যাওয়ার? দিস ইজ দ্য বটম লাইন। মনে রাখতে হবে, এখন এই দিন নির্বাচন একটা ওয়েক আপ কল। ন্যাশনাল ইলেকশনে বিএনপির এই নির্বাচনগুলোতে পরাজয় বিএনপির ন্যাশনাল ইলেকশনে ইম্প্যাক্ট করবে, তবে বিএনপিকে ধ্বংস করবে না। কিন্তু এই ইলেকশনগুলো যদি শিবিরের বিপক্ষে যেত, তাহলে জামায়াত ইসলামের রাজনীতি বাংলাদেশে অলমোস্ট নিশ্চিহ্ন হওয়ার পথে ছিল এবং ব্যান হয়ে যেত। কারণ এটাই ছিল বাস্তবতা, কারণ এখানে ইস্যু আছে অনেকগুলা। কিন্তু তারা দেখিয়েছে তারা আছে মাঠে এবং তারা থাকবে। এবং এটা, এবং আপনারা কল্পনা করেন এই 20 বছর ধরে মানে 71 রাজাকার এত ব্যবহার করেছেন আপনারা, বরং মানুষ যুদ্ধ ঘোষণা করেছে। 71 বললেই ভোট দিয়ে দেবে মানে জামাতে, 71 বললেই রাজাকার বললেই। বিএনপি বরাবরই পাগল ছাগলদেরকে লালন পালন করে হাতির মতন মোটা করে পরে বিএনপির মধ্যে একটা লাথি মারে। আজকে ফসু পাগলা বলেছে আমি যদি দল করি তাহলে বিএনপির চাইতে বড় রাজনৈতিক দল হবে। আমি তো দল করলে বিএনপির চেয়ে বড় দল হইব, আমি করবো তো। তোমরা রাগ করতে পারো কথাটা, কিন্তু এদেশে মুক্তিযুদ্ধের পক্ষে একটা দল হওয়াই উচিত। আওয়ামী লীগ আসবে না জীবনে। আওয়ামী লীগ হাসিনা মাসিনারা সব কুত্তার মতো দিল্লিতেই মর। দেখেন, কুকুরে ও তো মানুষের একটা কৃতজ্ঞতা প্রকাশ করে, কিন্তু ফজু পাগলা সেই কৃতজ্ঞতা প্রকাশ করলো না। মাত্র কয়েকদিন আগে তার পদ পদবি স্থগিত করেছে বিএনপি। আজকে সে বলেছে আমি দল করলে বিএনপির চাইতে বড় রাজনৈতিক দল হবে। সাংবাদিকরা প্রশ্ন করেছে তাহলে কি আপনি আওয়ামী লীগের দল বানাবেন নতুন করে? বলছে যে না, আওয়ামী লীগের দল বানাইলে চলবে না, মুক্তিযোদ্ধার দল বানাবে সে। আর এই মুক্তিযোদ্ধার দল দিয়ে সে বাংলাদেশ বিএনপির সাথে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথেই চ্যালেঞ্জটা বিসমিল্লাতি দিয়ে ফেললো। সে বলল বিএনপির চাইতে বড় দল হবে। সে কিন্তু বলে নাই জামাতের চাইতে বড় দল হবে, সে কিন্তু বলে নাই আওয়ামী লীগের চাইতে বড় দল হবে, সে বলেছে বিএনপির চাইতে বড় দল হবে। তাই এই কুলাঙ্গাদের বিরুদ্ধে কিন্তু আমরা বহুত আগে থেকে বিএনপিকে বলে আসছি যে তাদেরকে আপনারা থামিয়ে দেন, তাদেরকে কথা বলতে দিয়েন না। এখন টকশুতে আর কিছু কুলাঙ্গার মানে উপস্থাপক তৈরি হয়েছে, টকশুর কিছু টিভির মালিক কিছু কুলাঙ্গার তৈরি হয়েছে। এদের মতন এই বদ খারাপ গুলাকে নিয়ে টকশুতে আলোচনা করে আলোচনায় মানে বাঁচিয়ে রাখে আওয়ামী লীগকে। আওয়ামী লীগ নামে তো বাঁচাতে পারবে না, এখন মুক্তিযোদ্ধা নামে বাঁচা। মুক্তিযোদ্ধা বললে আপনি কিছু বলতে পারবেন না, মুক্তিযোদ্ধা বললে সেনাবাহিনীরা বলবে এটা আমাদের গায়ে লাগে, মুক্তিযোদ্ধা বললে দেশের বুদ্ধিজীবীরা বলবে আমার গায়ে লাগে, মুক্তিযোদ্ধাকে মন্দ বললে দেশের অনেক মানুষ দাঁড়িয়ে যাবে যে না, মুক্তিযোদ্ধাকে মন্দ বলা যাবে না। আর এই মুক্তিযোদ্ধা রাজাকার বইলা শেখ হাসিনা পালিয়েছে। আওয়ামী লীগ এই মুক্তিযোদ্ধা পালতে 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 এমন পালছে, এমন খাওয়াইছে, ঘাড় এত মোটা হয়েছে যে মটকার ভিতরে ঢুকার পরে আর খাওয়ার পরে ঘাড় বাইর করতে পারে না। ওই মটকা সহ মানুষ পিটাইয়া মাথা ফাটাইয়া দিছে। এইরকম খাওয়াইছিল মুক্তিযোদ্ধাদেরকে শেখ হাসিনা। সর্বশেষ মুক্তিযোদ্ধাদের নাতিপতিরা চাকরি পাবে নাকি রাজাকারের নাতিপতিরা চাকরি পাবে? এই কথা বলার পরে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার স্লোগান আসছে। এবার ডাকসুতেও রাজাকার বইলা আমার প্রিয় দল বিএনপির যে ছাত্র সংগঠন আবিদের মতন একটা ভালো ছেলে, সে কিন্তু 3 ভাগের 1 ভাগ ভোট পাইল সাদিক কায়ুমের। কারণ তার কথার ভিতরে সাদিক কায়ুমের সাথে অন্য কন্টেস্ট না করে সে চলে গেছে মুক্তিযোদ্ধার রাজাকারের কন্টেস্ট করার জন্য। আবিদ বুঝাইছে আমি মুক্তিযোদ্ধার উত্তরসূরি আর সাদিক কায়ুম হলো রাজাকারের উত্তরসূরি। এই উত্তরসূরি মুক্তিযোদ্ধার হওয়ার কারণে আবিদের এই ধরনের মানে খুবই লজ্জাজনক পরাজয়টা ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 24 ঘন্টা পরেই যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্বাচন শুরু হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভাব গিয়ে পড়ে গেল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এখন জাহাঙ্গীরনগর থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সব জায়গায় এখন আমার প্রিয় দল আবিদের দল ছাত্র দল এখন আতঙ্কে আছে, শিবির আতঙ্কে। শিবির যেন এখন জিন না ফেরেস্তা আল্লাহই ভালো জানে। শিবির মানে এখন ছাত্র দলের জন্য আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। তাই আমি বিএনপিকে অনুরোধ করব, আপনাদের দলে যারা আপনাদেরটা খেয়ে আপনাদেরটা পরে ভারতের গাঙ্গা, হাসিনার গাঙ্গা, দিল্লির গাঙ্গা, তাদেরকে চিহ্নিত করে মুখের ভিতরে কষ্টেপ লাগাই দেন দ্রুত গতিতে। নতুবা আপনাদের যে পরাজয়ের যে ঢালুর দিকে যে মানে পিছল খাচ্ছে, এই ঢালুর পিছল কিন্তু একেবারে বঙ্গোপসাগরের তলায় গিয়ে আপনাদেরকে নামিয়ে দিবে। তাই বঙ্গোপসাগরের তলায় যাওয়ার আগে তাদের মুখে কষ্টেপ লাগিয়ে যারা দেশপ্রেমী আছে।
তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিও ফুটেজটা মনোযোগ সহকারে দেখেছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে গুরুত্বপূর্ণ ঘটনা, চাঞ্চল্যের ঘটনা ঘটেছে, তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনাদের একটি মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করবেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।